আপনার কাছে যদি এটা মনে হয়ে থাকে আপনার ফোনের জন্য সবচেয়ে ভালো প্রসেসর নিলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন, কিংবা সবচেয়ে বড় ব্যাটারি নিলে আপনি লেংথি একটা টাইম ইউজ করতে পারবেন, কিংবা বেশি মেগাপিক্সেল দেখে যদি আপনি ফোন কিনেন তাহলে আপনি জিতবেন, কিংবা ভ্যালু ফর মানি ডিভাইস আপনি পাবেন, যদি আপনার এরকম ধারণাটা হয়ে থাকে তাহলে আপনি ভুল জগতে বাস করছেন। কারণ বর্তমান সময়ে যে ক্যামেরাগুলো দেওয়া হয়ে থাকে সেটা অতিরঞ্জিতভাবে 200 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল এই ধরনের দেওয়া হয়ে থাকে, কিংবা অতিমাত্রায় ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। অথচ এর যে কম পরিমাণে ব্যাটারি কিংবা কম পরিমাণে মেগাপিক্সেল সমৃদ্ধ ক্যামেরা ইউজ করে আইফোন, অথচ তাদের পারফরমেন্স সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব কি দেখে মূলত ফোন কিনবেন, প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারি পারফরমেন্স, এগুলোর ভিতরে কোন জিনিসটা দেখে আপনি মূলত মোবাইল ডিভাইস কিনবেন সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। মেন ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার ছোটো ভাই 2022 সালের দিকে একটা মোবাইল ডিভাইস কিনে, এটা 19,700 টাকার মতো প্রাইস ছিল, কিন্তু 3 মাস পরে এটা অটোমেটিক রিস্টার্ট হয়, আবার অটোমেটিকই খুলে। দেখা যাচ্ছে একটা সময় গিয়ে ব্যাটারি ডেড হওয়ার নাম করে 3 মাস পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। পাশের এক সার্ভিস সেন্টারে গিয়ে দেখালে বলে যে আইসি সমস্যা ঠিক করতে গিয়ে দেখে মাদারবোর্ডের সমস্যা। আপনি চিন্তা করেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য 20,000 টাকা হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু আমাদের কাছে ছিল তখনকার সময় সবচেয়ে বেশি এবং বড় কিছু। কিন্তু 3 মাস পরে সেই ডিভাইসটা নষ্ট হয়ে যায়। তো মোবাইল ফোন কেনার পূর্বে অবশ্যই শুধু দাম দেখে নয়, আরও কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দেখে আপনাকে কিন্তু ডিভাইসটি কিনতে হবে। তো নাম্বার 1 হচ্ছে, আপনি যখন মোবাইল কিনবেন প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনার বাজেট। আপনার বাজেটটা ঠিক কত, আপনার যেটা বাজেট আছে সেই বাজেটেই মোবাইল ডিভাইস বা যে কোনো ধরনের ডিভাইস আপনি কিনবেন। আপনি যে বাজেটটা 2-1 হাজার আপ করেন, দেখা যাচ্ছে 20,000 টাকা আপনার বাজেট, 22,000 টাকা রেঞ্জের ভিতরে একটা ভালো ডিভাইস পাচ্ছেন। আবার 22,000 টাকা যখন আপনি ম্যানেজ করছেন, আবার 25,000 টাকার ভিতরে একটা ভালো ডিভাইস পাচ্ছেন। এই যে বাফারিংটা, এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কাছে যে বাজেট আছে সেই বাজেটে মোবাইলটা কিনা। কারণ হচ্ছে প্রতিনিয়তই মোবাইল ডিভাইস আপডেট হবে, প্রতিনিয়তই একটার পর একটা মার্কেটে আসবে। এটা দেখে হতাশ হওয়ার কিছু নাই। আজকে আমি 15,000 টাকা দামে যে মোবাইল ডিভাইস কিনেছি, 15,000 টাকা এর চেয়ে ভালো পারফরমেন্স সমৃদ্ধ আগামী 2-1 বছরের ভিতরে আমরা দেখতে পাবো। তো বাজেট আমরা ডিসাইড করব, কিন্তু বাজেট ডিসাইডের ক্ষেত্রে আপনি কোন উদ্দেশ্যে ডিভাইসটা ব্যবহার করবেন। আপনি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করবেন, কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, মোবাইল ডিভাইস দিয়ে শুরু করতে চাচ্ছেন, কিংবা আপনি গেমিং করবেন, অথবা ডে টু ডে টাস্কিং, অফিস ইউজিং, এই ধরনের কোন ধরনের উদ্দেশ্যে মূলত আপনি ব্যবহার করবেন, এর উপরেই মূলত আপনার বাজেটটা আসে। বর্তমান সময়ে টাকা পয়সার আর বাংলাদেশের মানুষের অভাব নেই, কিন্তু ডিভাইস যারা কিনে একটু যাচাই বাছাই করে কিনে, তারা অবশ্যই একটু দেখে যে তার জন্য ডিভাইসটা ভালো হবে কোনটা। তো বাজেট আমরা পাইলাম, এরপরে প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স। একটা ফোনের পারফরমেন্স কোন ধরনের হবে বা আপনি কী ধরনের পারফরমেন্স সেই ডিভাইস থেকে পাবেন। আপনার ডিভাইসের পারফরমেন্স এই জিনিসগুলোর উপর নির্ভর করে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে এর প্রসেসর বা চিপসেট কোন ধরনের তৈরি হয়েছে। স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে, অ্যাপলের A19 প্রসেসর সবচেয়ে আপডেটেড আছে, এরপরে এক্সিনোস আছে, এছাড়াও বিভিন্ন ধরনের প্রসেসর বাজারে কিন্তু পাওয়া যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলবো, হয় মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগন, এই 2 ধরনের চিপসেটের ভিতরে যে কোনো এক ধরনের চিপসেট আপনারা ডিসাইড করবেন। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে বাজারে সবাই নিজেদের কিছু প্রসেসর কিন্তু তৈরি করে বাজারে নিয়ে আসছে। হয়তো বা এন্ট্রি বাজেট বা বাজেট যেগুলোর কম, তারা কিন্তু একটা কম বাজেটের ভিতরে নিজেদের প্রসেসর চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই ডিভাইসটায় কোন ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে যে ডিটেলসগুলো আমি দেখতে বলবো, এই ডিটেলসগুলো অনলাইনে সার্চ দেবেন, গুগলে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট আসবে, GSM আরিনা নামে একটা ওয়েবসাইট আছে, কিংবা ইউটিউবে সার্চ দেবেন ওই ডিভাইসের নাম লিখে, তাহলেই রিভিউ দেখতে পারবেন। A to Z সব কিছু সেখানে দেখতে পারেন। দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের ইউটিউবারদের তৈরি করা ভিডিও আছে, সেখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন এই ডিভাইসে কোন ধরনের এলিমেন্ট বা প্রসেসর কিংবা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, আপনি সেখান থেকে দেখতে পাবেন। কত ন্যানোমিটার আর্কিটেক্টে এই থ্রেডে প্রসেসরটা প্রস্তুত করা, যত ন্যানোমিটার কম হবে তত ভালো হবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে অ্যাপলের লেটেস্ট যে iOS সিস্টেমের যে আইফোনটা লঞ্চ করে সেটা হচ্ছে 17 সিরিজ। এখানে সবচেয়ে দামি প্রসেসর এবং পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, কারণ অ্যাপলের আপডেটেড প্রসেসরটা হচ্ছে A19 প্রসেসর। এই A19 প্রসেসরটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর থ্রেড বেস তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের পারফরমেন্স অবশ্যই ভালো হবে। এরকম ন্যানোমিটার যত কম হবে, চিন্তা করবেন যে 6 বা 7 কিংবা 5 ন্যানো থ্রেড আর্কিটেক্ট এই ধরনের ডিভাইস চুজ করার জন্য। এবং প্রসেসর অবশ্যই 5G হতে হবে, এবং প্রসেসরটা এটা দেবেন না গ্লোবাল ভেরিয়েন্ট না চাইনিজ ভেরিয়েন্ট অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বেস তৈরি করা, এটা আপনি সার্চ দিলেই কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে র্যাম।
র্যাম আপনি কতটুকু নেবেন? র্যামটা হচ্ছে আপনি যেই অ্যাপসগুলো বা যেই ধরনের ডাটা স্টোরেজ করবেন সেই ডাটাকে সাপ্লাই দেওয়ার জন্য র্যামটা মূলত কাজ করে। আপনার র্যামের স্টোরেজ যদি কম হয়ে থাকে তাহলে আপনি অ্যাপস ভালোভাবে ব্যবহার করতে পারবেন না এবং কিছুক্ষণ পর ইউআই ক্রাশ করবে এবং অটোমেটিক দেখবেন যে বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ফোন ভালো চলতেছে না, হ্যাং করবে বা সোজা বাংলায় বললে ফোন চলবে না এবং গরম হবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই র্যাম ক্যাটাগরিটা ভালোভাবে চুজ করতে হবে। র্যাম বর্তমান সময়ে দাঁড়িয়ে সর্বনিম্ন 8 GB চুজ করবেন। র্যাম চুজের ক্ষেত্রে যে বড় র্যাম নিলেই ভালো কিছু হবে বিষয়টা আবার এরকম না। র্যাম দেখবেন LPDDR ক্যাটাগরি কোনটা, LPDDR5 অথবা 4, মানে 4-এর নিচে কোনোভাবে নামা যাবে না। কারণ LPDDR3 বা 2 এই ধরনের যে ডিভাইসগুলো আছে তার চেয়ে LPDDR4 বা 5 ক্যাটাগরি প্রায় 10 গুণের মতো পারফরমেন্স দেবে। আপনি যেটা 312-15 ধরনের MBPS ডাটা সাপ্লাই দিতে রিড বা রাইটে পাবেন, সেই জিনিসটাই LPDDR5 ক্যাটাগরিতে গেলে প্রায় এর চেয়ে 10 গুণ স্পিডে আপনি ডাটা রিড এবং রাইট করতে পারবেন। এই ধরনের ডিভাইস কিন্তু আপনি পাবেন। এরপর হচ্ছে স্টোরেজ সম্পর্কে আমি দুই ধরনের মানুষ পাইছি। একটা হচ্ছে অনেকে বলে স্টোরেজ কম হলেও চলবে, আর একটা হচ্ছে স্টোরেজ বেশি হলেও চলবে। তো স্টোরেজ কম এবং বেশি এটা নাম্বারের উপর নির্ভর করে না, এটা হচ্ছে আপনার মাইন্ডসেট। মনে করুন আপনি 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করেন, অলওয়েজ ছবি তোলেন, সেক্ষেত্রে আপনি 128 GB স্টোরেজ ব্যবহার করেছেন। এই 128 GB স্টোরেজ ব্যবহার করার পরে 1 মাস পরে দেখবেন যে 100 GB ইউজ করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই 128 GB অবশ্যই আপনার জন্য কম পড়ে যাবে। আবার যারা 512 GB স্টোরেজ ব্যবহার করবে সেক্ষেত্রে ভিডিও রেকর্ড করলো, সব কিছু করলো, তার কাছে যেহেতু অনেক স্টোরেজ আছে সেক্ষেত্রে সেই জমানো ডাটাগুলো সে কখনো ডিলিট করবে না। তার মোবাইল থেকে যে ডাটাগুলো আছে সেগুলো কখনো ক্লিয়ার করার চেষ্টা করবে না, ডাটা জমতেই থাকবে। আবার যদি আপনি কোনো ধরনের ক্লাউড বেস সিস্টেম ব্যবহার করেন, ড্রপবক্স, গুগল ড্রাইভ এই ধরনের কোনো কিছু, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলওয়েজ ডাটা জমতেই থাকবে। তো এই স্টোরেজ টাইপটা নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির কাজে নিজের ফোনটাকে বা ডিভাইসকে ব্যবহার করবেন। আপনি যদি ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে সেই ভিডিওটা নিশ্চয়ই বাহির করে নেবে, অন্য জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় আপলোড করবেন বা ব্যবহার করবেন, আবার সেটা ডিলিট করে দিলে স্টোরেজটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো স্টোরেজ টাইপের ক্ষেত্রে আমি বলবো 256 GB সর্বনিম্ন এবং 8 GB র্যাম আপনি নেবেন। কারণ হচ্ছে আমাদের ডাটা রেগুলারলি ইউজ করা লাগছে, আর বর্তমান সময়ে ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার কারণে দেখা যাচ্ছে অল্প দিনেই কিন্তু আপনার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই স্টোরেজ টাইপটা ভালো নেবেন। এবং স্টোরেজ টাইপের ক্ষেত্রে আবার বেশ কিছু ভেরিয়েন্ট আছে। দেন EFS 3.0 বা 3.1, EFS 3.0 এর নিচে নেবেন না, কারণ EFS 3.0 এর নিচে নিলে এই যে EFS 2 বা 2.1 এগুলো কিন্তু একেবারে কম মানের ডাটা রিড অ্যান্ড রাইট দেবে। তো সেক্ষেত্রে আপনার ফোন পারফরমেন্স ড্রপ করবে। অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এর পারফরমেন্সের পার্থক্যটা কতটুকু। এরপরে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমরা সব সময় থাকবো। আপনি গেমিং করেন বা হেভি ইউজ বা ডে টু ডে টাস্কিং অথবা মিডিয়া কনজিউম করেন, যাই করুন না কেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ক্রিনে চোখটা যাবে। ডিসপ্লের ক্ষেত্রে বেশ কয়েকটা টাইপ আছে, যেমন সুপার অ্যামোলেড কিংবা IPS LCD। তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার নর্মাল ইউজ বা ডে টু ডে টাস্কিংয়ের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে অ্যামোলেড প্যানেল নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি শুধু মিডিয়াই কনজিউম করেন সেক্ষেত্রে সুপার অ্যামোলেড। এবং যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এই ধরনের কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই IPS LCD প্যানেল নেবেন, কারণ কালারটা অ্যাকুরেট থাকে। সুপার অ্যামোলেডটা আপনি ব্যবহার করেন মিডিয়া কনজিউম, ফেসবুক বা এই ধরনের যদি আপনি দেখেন বা ইউটিউব জাস্ট ডে টু ডে টাস্কিংয়ের জন্য ব্যবহার করেন, কারণ এর কালারটা হচ্ছে স্যাচুরেটেড, দেখতে ভালো লাগে। আর IPS LCDতে হচ্ছে অ্যাকুরেট কালার গেলে এখন আসে সাইজ। মনে করেন আপনার হাতটা একটু ছোটো বা স্ট্যান্ডার্ড, মানে সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে সাইজটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা, আপনার হাতে নিলে সেটা বাল্কি ফিল হবে কিনা, কিংবা আপনি এক হাতে হ্যান্ডেল করতে পারবেন কিনা, এই জিনিসটা কিন্তু দেখার বিষয়। সেক্ষেত্রে অবশ্যই 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চির ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। আর যদি আপনি সব ধরনের স্ক্রিন ব্যবহার করতে পারেন তাহলে 6.5 ইঞ্চি ডিসপ্লে আপনি চুজ করবেন। এবং ডিসপ্লে চুজ করলেন, সাইজটা এখানে ভারী বা হালকা সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোন ধরনের ডিভাইস প্রিফার করেন। এক হাতে কন্ট্রোল করতে পারবেন কিনা, কিনা দুই হাতেই যে আপনি ইউজ করবেন সেটা আপনার বিষয়। ডিসপ্লেটা কত রেজুলেশনে বিল্ড আপ, এটা যদি 1080 পিক্সেলের নিচে হয় তাহলে সেটা কখনোই নেওয়া যাবে না বর্তমান সময়। এবং এটা রিফ্রেশ রেট কত, 120 হার্জ যদি হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। 90 হার্জের নিচে কোনোভাবেই আসা যাবে না, কারণ আপনি যখন ফোনটা ইউজ করবেন বা ডিসপ্লে যখন উপরে নিচে স্ক্রল করবেন সেক্ষেত্রে স্মুথলি যেন রান করে তার জন্য অবশ্যই রিফ্রেশ রেটটা ভালো লাগবে। 120 বা তার উপরে হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু 90 হার্জের এবং রেজুলেশন কোনোভাবেই FHD নিচে আসা যাবে না।
এরপর হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে গেলে বর্তমান সময়ে মেটাল বিল্ড বডি কিন্তু ব্যবহার করা হয় না, কারণ মেটাল বিল্ড একটু বেশি হিট হয়, অল্প তাপেই কিন্তু বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে মেটাল বিল্ড ব্যবহার করা হয় না। বর্তমান সময়ে সব ফোনই প্রায় প্লাস্টিক বিল্ড এবং সেই সাথে ভিতরে দেখে অ্যালুমিনিয়ামের কোনো ফ্রেম ব্যবহার করা হয়ে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ হচ্ছে প্লাস্টিকটা কম তাপ শোষণ করে, তাই বিল্ড ম্যাটেরিয়ালস প্রায়গুলোতেই প্লাস্টিক ব্যবহার করছে। সবচেয়ে বেশি ভালো যদি গ্লাস প্যানেল থাকে, কিন্তু গ্লাস প্যানেলের ক্ষেত্রে আবার সাবধান ইউজ করতে হবে, ফোনটা যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে ফোনের সিকিউরিটির বিষয় আছে, পড়ে গেল ফেটে গেল। যদি বিল্ড ম্যাটেরিয়াল সম্পূর্ণ গ্লাস হয় সেটা যে কোনো ধরনের প্রোটেকশন হতে পারে, গরিলা 3 বা 4, 5 যাই হোক, সেক্ষেত্রে পড়লে ফাটবে এবং আপনাকে একটা ভালো মানের অ্যামাউন্ট এখানে ডেভারেজ দেওয়া লাগবে। এরপর হচ্ছে ক্যামেরা 2, 3টা 4টা 5টা, আগামীতে হয়তো ক্যামেরা অনেকগুলো দেখতে পাবেন, কিন্তু এর একটা ডার্ক রিয়ালিটি হচ্ছে ফোনে যতগুলো ক্যামেরার যে হাবগুলো দেওয়া হয়ে থাকে বা ক্যামেরার যে জায়গাগুলো দেখেন, এগুলো জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিংবা অন্য ফোনের সাথে কম্পিটিশনে মার্কেটে টিকে থাকার জন্য। আসলে ফোনে 2টা সেন্সরে মূলত কাজে লাগে, একটা হচ্ছে মেন সেন্সর, আর একটা হচ্ছে এর যে টেলিফটো লেন্স বা আলট্রাওয়াইড সেন্সর, এই সবগুলোই কিন্তু 2টার ভিতরে কম্প্রেসড করে বসানো হয়ে থাকে। যতগুলো ফোনে সেন্সর দেখেন বা লেন্স দেখেন, যতগুলো জায়গায় দেখেন যে এতগুলো ফোনে ক্যামেরা ব্যবহার করেছে, আসলে এগুলো কোনো কাজের না। এই কাজের হচ্ছে মূলত 2টা সেন্সর। আপনি 200 মেগাপিক্সেল, 250 মেগাপিক্সেল কিংবা 106 মেগাপিক্সেল, এই মেগাপিক্সেলের ওপর কখনো নির্ভর করবেন না। ডু নট প্রিফার দ্য নাম্বার অফ মেগাপিক্সেল, জাস্ট ডিপেন্ড অন সেন্সর। ক্যামেরায় কোন ধরনের সেন্সর ব্যবহার করেছে, যত বড় এবং ভালো সেন্সর ব্যবহার করবে তত ভালো মানের ক্যামেরা আপনি ফটোগ্রাফি করতে পারবেন। যদি লাইকা কিংবা সনির সেন্সর ব্যবহার করে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু বর্তমান সময়ে ফোনে যদি সেন্সরটা খারাপ বা একটু কমা মানের ব্যবহার করে তাহলে আর সেন্সরের ডিটেলস কিন্তু দেয় না। তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ফটো কম্প্যারিজন দেখতে পারেন, যে অমুক ডিভাইসের সাথে সেম বাজেট রেঞ্জে এর একটা ফটো কম্প্যারিজন দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ডিভাইসে আপনার এই ধরনের ফটো আপনি পাচ্ছেন। তো ক্যামেরা সেন্সরের উপরে ডিপেন্ড করে মূলত সবচেয়ে ভালো পারফরমেন্স ক্যামেরায় নির্ভর করে, কারণ অ্যাপলের যে ফোনগুলো আছে সেগুলো 48 বা 16 মেগাপিক্সেলের যে পারফরমেন্স পাবেন অন্য যে কোনো ফোনের 106 মেগাপিক্সেলের পারফরমেন্স আপনি পাবেন না, কারণ সেখানে ভালো মানের সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার ভিতরে যে ডিভাইসগুলো ব্যবহার করলে ভালো মানের ছবি ক্যাপচার করবে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেমন EIS, iOS, এই ধরনের সিস্টেম বেস জিনিস কিন্তু ক্যামেরার ভিতরে লোড করা থাকতে হবে, যাতে আপনি ভিডিওগ্রাফিতে ভালো মানের একটা পারফরমেন্স নিতে পারেন। তো ক্যামেরা চুজ করার ক্ষেত্রে ক্যামেরা ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা কোনটা আপনার জন্য বেশি প্রয়োজন সেটা আগে দেখবেন। আপনার যদি সেলফি তোলা বা এই ধরনের সামনের ফ্রন্ট ক্যামেরার কাজে বেশি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ব্যাক ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরায় কত মেগাপিক্সেল ব্যবহার করছে সেটা কিন্তু আপনার দেখা লাগবে। আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এই ধরনের কোনো কাজে ব্যবহার করলে অবশ্যই ব্যাক ক্যামেরাটা আপনার ভালো হওয়া লাগবে। এমন নয় যে ব্যাক ক্যামেরায় হাইলি পারফরমেন্স, ফ্রন্ট ক্যামেরায় লোডশেডিং পড়ে গেছে, এরকমটা যেন না হয়, এইভাবে আপনাকে কিন্তু চুজ করা লাগবে ক্যামেরা। উভয় ক্যামেরায় যেন ভালো মানের পারফরমেন্স আপনি নিতে পারেন। আমরা প্রসেসর পাইলাম, ডিসপ্লে পাইলাম, বিল্ড কোয়ালিটি পাইলাম, ক্যামেরা সব পাইলাম, এ সব কিছুই চলবে না যদি আমাদের ব্যাটারি কোয়ালিটি খারাপ হয়। নেক্সট হচ্ছে ব্যাটারি এবং চার্জিং টেকনোলজি। ব্যাটারিতে অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে 5000 mAh এর উপরে ব্যাটারি ব্যবহার করতে হবে এবং অবশ্যই ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার সর্বনিম্ন 18 ওয়াটের থাকা লাগবে। কেন বলছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি এক জিনিস আইফোনের সাথে তুলনা করেন, তারা যে ব্যাটারিগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েডের চেয়ে একেবারে অর্ধেক পরিমাণ ব্যাটারি কিন্তু দিয়ে থাকে, 3500 mAh এর নিচে কিন্তু ব্যাটারি তারা ব্যবহার করে, অথচ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় ভালো মানের কিন্তু ব্যাটারি ব্যাকআপ তারা পায়। আসলে ব্যাটারি পারফরমেন্স আপনি কিভাবে পাবেন এটা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আপনার ডিসপ্লেতে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, একটু আগে যে আমি বললাম। এরপর হচ্ছে কোন ধরনের চিপসেট বা প্রসেসর ব্যবহার করেছেন এবং সফটওয়্যার টেকনোলজি, UI বা UX, এই জিনিসগুলো কতটুকু ভালো মানের ব্যবহার করেছে, এর উপর ডিপেন্ড করে আপনার ব্যাটারিটা ব্যাকআপ দেবে। একটা অ্যান্ড্রয়েড ফোনে যদি 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করেন, ঠিক অ্যাপলের যদি কোনো ফোনে 3500 বা 3300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়, দিন শেষে দুজনের ব্যাটারি ব্যাকআপ প্রায় একই থাকবে, কারণ তাদের যে সফটওয়্যার টেকনোলজি বা অপটিমাইজেশন টেকনোলজি সেটা যে কোনো ফোনের তুলনায় বা অ্যান্ড্রয়েডের তুলনায় ভালো। সিলিকন ব্যাটারি কিংবা অন্য যে কোনো ধরনের ব্যাটারির তুলনায় বর্তমানে কিন্তু কার্বন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করার কারণে ভালো মানের পারফরমেন্স কিন্তু আপনি নিতে পারেন। এবং নাথিং ফোন সিরিজে যেটা ব্যবহার করছি, এই ধরনের টেকনোলজি দিয়ে ব্যবহার করে ব্যাটারিতে অবশ্যই ভালো মানের ব্যাকআপ পাবেন। আর একটা হচ্ছে ব্যাটারিতে একসময় দিন শেষে শেষ হয়ে যাবে, 12 ঘন্টা বা 14 ঘন্টা যাই ব্যাকআপ দিক, কিন্তু চার্জিং টেকনোলজিতে ভালো ব্যবহার না করে, ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার না থাকে কিংবা টাইপ সি যদি ব্যবহার না করে,
দেখা যাচ্ছে ব্যবহার করলেন 6 ঘন্টা, চার্জ দিতে লাগছে 4 ঘন্টা, তো সেক্ষেত্রে একটা বিপদ বা সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে অবশ্যই চার্জিং অ্যাডাপ্টারও আপনার জন্য ভালো মানের ব্যবহার করা লাগবে। হার্ডওয়্যার টেকনোলজি সবই আমরা পাইলাম, এরপর হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। যে কোনো ধরনের ফোনে অপারেটিং সিস্টেম ইউআই জিনিসটা অনেকাংশে ম্যাটার করে। অপারেটিং সিস্টেম বলতে আইওএস, অক্সিজেন ওএস, শামির ওএস কিংবা ভিভোর ওএস, যতগুলো ওএস আছে এর ভিতরে সবচেয়ে প্রিফারেবল অবশ্যই আইওএস বা অ্যাপলের ওএস। এরপর হচ্ছে অক্সিজেন ওএস, আমাদের বর্তমান ফোনে ভিভো বা শাওমির যে ওএসগুলো আছে সেগুলো। কিন্তু এই ওএসটা কতটুকু ডিপেন্ড করে দেখুন, আপনি যখন স্ক্রোলিং করছেন, স্ক্রোলিং করতে করতে একটা অ্যাপস ওপেনিং ক্লোজিংয়ে টাইম নেবে এবং সেটা স্ক্রোলিংয়ে কতটুকু টাইম যাচ্ছে। অনেক সময় হয় কি অ্যাপস ক্রাশ করে, এগুলো শুধুমাত্র অপারেটিং সিস্টেম এবং ইউআইয়ের জন্য করে থাকে। যত ভালো ইউআই হবে বা ইউএক্স হবে, সেই সাথে যত ভালো আপনি ওএস পাবেন, আপনার স্ক্রোলিং সিস্টেম বা ব্যবহারের জন্য আপনি ভালো মানের পারফরমেন্স কিন্তু ওই ডিভাইস থেকে নিতে পারবেন। কোনো প্রকার বোরিং কিন্তু আপনি হবেন না। অনেক সময় ফোন হ্যাং করে কিংবা দ্রুত স্ক্রোল হয় না, কাজ করে না, মূলত এই ওএস বা ইউআইয়ের জন্যই হয়ে থাকে। ফোনের পারফরমেন্স সবগুলো পাইলাম, কিন্তু ফোন একটা সময় গিয়ে নষ্ট হতে পারে কিংবা কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে কাস্টমার সার্ভিস। আপনি যে ডিভাইসটা কিনছেন, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, শাওমি, রিয়েলমি, এর যে কাস্টমার সার্ভিস আছে সেটা কতটুকু দূরে অবস্থিত, এটা আসলে ম্যাটার করে না, কিন্তু অনেকাংশেই খারাপ সময়ে আপনার সাহারা দিয়ে থাকে। বাংলাদেশের এমন কিছু জেলা আছে যেই জেলাগুলোতে কিন্তু কোনো প্রকার কাস্টমার সার্ভিস নাই। আবার কাস্টমার সার্ভিস থাকলেও তারা ভালো মানের ব্যবহার করে না, তারা বেশি প্রাইস রাখে কিংবা হ্যারাসমেন্ট করে। এই ধরনের কাজগুলো যারা করে থাকে, এই একটু জেনে শুনে নেবেন যে আপনার ডিভাইসটা নিচ্ছেন সেটা এই সার্ভিসগুলো আপনি পাবেন কি না। ফোনের আরও কিছু পারফরমেন্স আছে, তার ভিতরে হচ্ছে হেডফোন জ্যাক, আমরা যেটা ব্যবহার করি বর্তমান সময়ে হেডফোনের যুগ চলে যাচ্ছে। তারপর হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই এবং ব্লুটুথের লেটেস্ট যে টেকনোলজিটা আছে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা। এটা যেন আপনার ফোনে ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই 5G চিপসেট ব্যবহার করে এবং ওয়াইফাই যেন 5G টেকনোলজিটা ব্যবহার করে, কারণ সব জায়গায় কিন্তু 5G সাপোর্টেড ডিভাইস লাগছে এবং বাংলাদেশে কিন্তু 5G টেকনোলজিও রিভলিউশন শুরু করে দিয়েছে। তাই অবশ্যই আপনার ডিভাইসটা 5G হওয়া লাগবে সেটাকে ইউজ করার জন্য, কারণ 4Gর তুলনায় 5Gতে আপনি 10 গুণ বা তার চেয়ে বেশি ভালো মানের পারফরমেন্স নিতে পারবেন। স্পিকারটা ভালো মানের ব্যবহার করা হয়েছে কিনা, কিংবা আপনার যে সাউন্ড বা পাওয়ার বাটনগুলো ঠিকঠাক মেটালসের ব্যবহার করা হয়েছে কিনা, অডিওতে ডিএসসি অথবা অ্যাম্পলিফায়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা, ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে। কারণ আপনি যখন ফোনে কথা বলবেন বা অডিও শুনবেন বা যে কোনো ধরনের কাজগুলো করবেন স্পিকারে, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই সহায়ক টেকনোলজিগুলোর প্রয়োজন হবে। আরেকটা জিনিস, আপনারা ফোন ইউজ করার ক্ষেত্রে কখনোই এক্সটার্নাল মেমোরি ব্যবহার করবেন না। এক্সটার্নাল মেমোরি ব্যবহার করলে কিন্তু আপনার পারফরমেন্স ড্রপ করবে এবং ভালো মানের পারফরমেন্স কিন্তু আপনার ফোন থেকে পাবেন না। একটা জিনিস খেয়াল করেছেন কি না, আইফোনের যে ইয়ার এডিশনটা নিয়ে এসেছে 17 সিরিজে, সেক্ষেত্রে সেখানে কোনো সিমই ব্যবহার করতে পারবেন না, জাস্ট ই সিম ব্যবহার করতে এবং ফোনের যে স্টোরেজ তৈরি করা আছে সেটা আপনাকে কিন্তু ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু পারফরমেন্সকেই জাস্ট প্রাধান্য দিয়ে এই কাজটা করেছে। আপনি যদি আপনার ফোনে পারফরমেন্স ভালো মানের নিতে চান তাহলে অবশ্যই এক্সটার্নাল কোনো মেমোরি বা এসডি কার্ড ইউজ করবেন না। মোটামুটিভাবে মোবাইল কেনার আগে কি কি দেখবেন সেটা আপনাদেরকে আমি বলেই দিলাম, কিন্তু একটা জিনিস, সাপোজ আপনি সবগুলো মিলে গেল আপনার বাজেট বা আপনার পারফরমেন্সের জন্য যেটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে ফোনটা নিতে চাচ্ছেন আপনার পাশে যে শোরুম আছে বা ওই কোম্পানিরই দেখবেন শোরুম কোথাও না কোথাও আছে, আপনি নিজে গিয়ে দেখবেন সেখানে সব কিছু কানেক্ট করে বা ডিসপ্লে যে পারফরমেন্স আছে বা আপনার হাতে নিলে কেমন ফিল হয়। আপনি ভিডিওতে রিভিউ দেখছেন, রিভিউরাররা যে কোনো কিছু বলে দিতে পারে, রিভিউ দেখতে ভালো লাগতে পারে, কিন্তু হাতে নিলে কেমন ফিল হবে বা আপনি সেই ডিভাইসটা ইউজ করে কতটা প্রশান্তিময় বা আপনি ইজি কতটা ফিল করবেন সেটা দেখার জন্য অবশ্যই আপনার পাশে কোথাও গিয়ে আপনি একটু ট্রাই করে দেখবেন, আপনার জন্য সেটা ভালো হবে। স্মার্টফোন বা মোবাইল ডিভাইস কেনার সময় একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যে এডিশনটা নিতে চাচ্ছেন তার ঠিক আগের বছরে কোন ধরনের এডিশন বা কোন ধরনের ডিভাইস লঞ্চ হয়েছিল। প্রত্যেকটা ফোনের আগের এডিশন আছে, যেমন আইফোন 17-এর আগে আইফোন 16 ছিল, কিংবা S23 আলট্রার আগে S22 আলট্রা ছিল। এটা যদি আপনি একটু বিবেচনা করেন, S23 যে প্রাইস তার চেয়ে অবশ্যই একটু কম মানের S22 আলট্রাতে আপনি পাবেন বাজেটে। সেক্ষেত্রে আপনি আপনার বেশ কিছু টাকা বাঁচাতে পারবেন, কারণ এই একটার পর একটা আপডেটের যুগে সামান্য কিছু পারফরমেন্স বা সামান্য কিছু আপডেট করা হয়ে থাকে টেকনোলজিতে, আর বাইরে কিছুই না। কিন্তু আপনি যদি আগের এডিশনের ফোনটা নেন সেটা হতে পারে মার্কেট আউট, কিন্তু মানে ভালো মানের ডিভাইস কিন্তু আপনি পাবেন কম মূল্যে।
তো এই পর্যন্ত আসার পর যদি আপনি ভিডিও বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন।